বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম। আজকে তোমাদের ফিজিক্সের পঞ্চম অধ্যায় পদার্থের অবস্থা চাপ, এই অধ্যায়ের একদম ফান্ডামেন্টাল যে বেসিক জিনিসগুলি আছে এবং তোমাদের সূত্রগুলি যে আছে ওই জিনিসগুলি নিয়ে আজকে আলোচনা করব এবং ওই সূত্রের ভিত্তিতে পরবর্তীতে আমরা তোমাদের 2025-24 এইরকম ধারাবাহিকভাবে বিভিন্ন সালের বোর্ড কোশ্চেনে সলভ দেওয়া হবে। তো চলো প্রথমে শুরু করি যে আসলে কী টপিকগুলি বা কী থিওরিগুলি বা কী ফর্মুলা সূত্রগুলি আমাদের লাগবে এই অধ্যায়ের যে কোনো ধরনের অঙ্ক করার জন্য। প্রথমের যেই টপিকটা হচ্ছে চাপ। চাপ বলতে আমরা কী বুঝি? চাপ হচ্ছে গিয়ে একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল। চাপ হচ্ছে একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল, লম্বভাবে আর কি, এরকম আরেকটু আছে। তো মেন জিনিসটা আমরা বুঝি যে চাপ পি, প্রেশার হচ্ছে F/A, ঠিক আছে। এখানে এফ হচ্ছে গিয়ে ক্ষেত্রফল, এফ হচ্ছে গিয়ে বল, প্রযুক্ত বল, আর এ হচ্ছে গিয়ে যেইখানে বল প্রয়োগ করা হচ্ছে ওই জায়গার বা ওই অবস্থাটার ক্ষেত্রফল, ঠিক আছে। এ হচ্ছে গিয়ে ক্ষেত্রফল, অর্থাৎ একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল। মানে আমি যদি বলি যে এ ক্ষেত্রফলে প্রযুক্ত বল হচ্ছে এফ, তাহলে একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল কী হবে? F/A। এই একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলটাই হচ্ছে গিয়ে তোমার চাপ। তো চাপ P = F/A, যেখানে এফ হচ্ছে গিয়ে বল আর এ হচ্ছে কি ক্ষেত্রফল। যতটুকু ক্ষেত্রফলের মধ্যে এই বলটা প্রয়োগ হচ্ছে। এখন চাপের সাথে ক্ষেত্রফলের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। চাপের সাথে ক্ষেত্রফলের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক, মানে ক্ষেত্রফল যত বাড়বে চাপের পরিমাণ কি তত কমবে। ক্ষেত্রফল যত কমবে চাপের পরিমাণ তত বাড়বে। ব্যস্তানুপাতিক সম্পর্কটাই হচ্ছে এইরকম যে একটা বাড়লে একটা কমে, একটা কমলে আরেকটা বাড়ে, ঠিক আছে। এই ব্যস্তানুপাতিক জিনিসটা তোমরা কীভাবে বুঝবে? একদম সিম্পল একটা জিনিস। দেখো এখানে পি হচ্ছে উপরে আছে, কারণ পি এর নিচে 1, পি এর নিচে কি 1 থাকে। তো এইটা তো আমরা দেখাচ্ছি না। তো পি হচ্ছে কি উপরে আছে, এর নিচে হচ্ছে 1, আর এ হচ্ছে কি নিচে আছে। একটা জিনিস উপরে, একটা জিনিস নিচে, ব্যস্তানুপাতিক সম্পর্ক। একদম সহজ ভাষায় আর কি, ডিটেলসে না গিয়ে, যে যদি কোনো একটা জিনিস একটার বিপরীত অবস্থান করে, বিপরীত মানে কি, সমান চিহ্নের এই পাশে পি হচ্ছে উপরের দিকে, সমান চিহ্নের ডান পাশে হচ্ছে কি নিচের দিকে, তাহলে এই পরস্পরের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। আর ব্যস্তানুপাতিক হলেই কী হবে? যদি ক্ষেত্রফলটা বাড়ে তাহলে চাপ কী হবে? কমবে। যদি আমি সমান পরিমাণ বল প্রয়োগ করি, ধরো আমি 10 নিউটন বল বা একটা নির্দিষ্ট পরিমাণ বল একটা ক্ষেত্রের মধ্যে আমি প্রয়োগ করলাম, ঠিক আছে, তাহলে তার চাপটা কত? তার চাপ ধরো আমি চাপ একটা ক্ষেত্রফল হচ্ছে 10 মিটার স্কোয়ার, এর মধ্যে আমি 10 নিউটন বল প্রয়োগ করতেছি, তাহলে ক্ষেত্রফল কত? 10, বলটা কত? 10 নিউটন, তাহলে উপরে 10 নিচে 10, তার চাপ কত? 1 প্যাসকেল। চাপের একক প্যাসকেল, 1 প্যাসকেল হলো। এখন আমি ক্ষেত্রফল কমাইয়া 1 মিটার স্কোয়ার নিয়ে আসলাম। ক্ষেত্রফল কত? 1 মিটার স্কোয়ার, আগে ছিল 10। এখন 1 মিটার স্কোয়ার যদি হয়, বল যদি তখনও 10 নিউটন হয়, তাহলে এখন কি হচ্ছে? 10/1, তাহলে আমি চাপ কত পাচ্ছি? 10 প্যাসকেল। আগে পাইছিলাম 1, মানে ক্ষেত্রফলটা আমি 10 গুণ কমায় ফেলছি, চাপ কি 10 গুণ বেড়ে গেছে। এইটি হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। যেমন সুইয়ের ক্ষেত্রে এই ঘটনাটা তোমরা খেয়াল করো। সুই যদি আমরা খুব আস্তেও বল প্রয়োগ করি, কিন্তু চাপটা তোমার খুব বেশি লাগে, খুব ব্যথা পাও। কারণ কি? কারণ সুইয়ের যেই মাথাটা আছে তার ক্ষেত্রফলটা কি অনেক কম, অনেক সূক্ষ্ম। সে ওই সূক্ষ্ম ক্ষেত্রফল দিয়ে তোমার চামড়ার একদম সূক্ষ্ম বা কম ক্ষেত্রফলে বল প্রয়োগ করতেছে। তাই বল কম হলেও যেহেতু ক্ষেত্রফল অনেক কম, আর ক্ষেত্রফল কম হওয়া মানে কি চাপ অনেক বেশি, তখন খুব বেশি পরিমাণ চাপ লাগে। কিন্তু ক্ষেত্রফল যদি বাড়ায় দাও তখন কী হবে? আস্তে আস্তে চাপের পরিমাণ কমতে থাকবে। আচ্ছা, এরপরে 2 নম্বর যে সূত্রটা, ঘনত্ব। ঘনত্বকে আমরা রো আকারে প্রকাশ করি। ঘনত্ব রো হচ্ছে M/V, মানে বস্তুর একক আয়তনের ভরকে বলা হয় ঘনত্ব। মানে ভি আয়তনের ভর হচ্ছে M, একক আয়তনের ভর কি? ঐকিক নিয়ম M/V। এই M/V যেহেতু একক আয়তনের ভর, তাই একক আয়তনের ভরকে আমরা কি বলি? ঘনত্ব। এখানে M হচ্ছে বস্তুর ভর, আর ভি হচ্ছে
বস্তুর আয়তন, ভি হচ্ছে বস্তুর আয়তন। ঠিক আছে, তো এইখানেও তুমি দেখতে পারো ঘনত্ব উপরে আছে বাম পাশে, এই সমানের বাম পাশে, আর সমানের ডান পাশে বি কি নিচে আছে। তার মানে কি, ঘনত্বের সাথে আয়তনের কি ব্যস্তানুপাতিক সম্পর্ক। ঘনত্ব বাড়লে আয়তন কমবে, আবার আয়তন বাড়লে ঘনত্ব কমবে, মানে একটার ব্যস্তানুপাতিক সম্পর্ক। ইকুয়েশন দেখলে সেটা বোঝা যায়। এবার আমরা যদি কোনো একটা বস্তুকে তরলে নিমজ্জিত করি, তাহলে ওই তরলে নিমজ্জিত হওয়ার কারণে ওই বস্তুর উপর কিছু চাপ প্রযুক্ত হয়। ওই চাপের মানটা কত, প্রমাণ আছে, আসলে এখন প্রমাণে যেতে চাচ্ছি না, আমরা মেনলি বোর্ড কোশ্চেন ফোকাস করতেছি এবং এই জিনিসগুলির ডিটেলস না জেনে এই জিনিসগুলির মোটামুটি একটা ধারণা নিয়ে, অ্যাভারেজ একটা ধারণা নিয়ে আমরা ওইগুলি সলভ করবো এবং ডিটেলস ব্যাখ্যা আমরা একসময় আসবে। তো ধরো এইটার মধ্যে তোমার তরল পদার্থ আছে, ঠিক আছে, তরল পদার্থ আছে। এই তরল পদার্থের মধ্যে ধরো এই জায়গায় একটা বস্তু আছে, এইখানে একটা বস্তু নিমজ্জিত অবস্থায় আছে। এখন এই জায়গায় যে বস্তুটা থাকে, এই বস্তুর উপর কিন্তু তরলের চাপ প্রয়োগ হচ্ছে। সেই চাপের মানটা কীভাবে বের করবো আমরা? ধরো এই বস্তুটা তরলের এইচ গভীরতায় আছে, এইচ গভীরতায়, অর্থাৎ একটা বস্তু কোনো একটা তরলের এইচ গভীরতায় নিমজ্জিত থাকলে ওই বস্তুর উপর কি পরিমাণ চাপ প্রয়োগ হবে, এইটা হচ্ছে এই সূত্রটা। আচ্ছা, চাপ পি ইকুয়াল হবে এইচ রো জি, এইচ রো জি। এখানে চাপ পি কিন্তু মনে রাখবা, এটা এইখানে চাপ পি হচ্ছে তরলে নিমজ্জিত কোনো বস্তুর চাপ, যে ওই তরলের এইচ গভীরতায় নিমজ্জিত অবস্থায় আছে, তার ক্ষেত্রে এই সূত্র, এই চাপটা হচ্ছে ওইটার ক্ষেত্রে। পি ইকুয়াল এইচ রো জি। এইচটা কি, কতটুকু গভীরতায় সে নিমজ্জিত অবস্থায় আছে বা ডুবে আছে, ওই দূরত্বটা। রো হচ্ছে তরলের ঘনত্ব, এইটা সবসময় মনে রাখবা, ঠিক আছে। এইচ কি, এইচ হচ্ছে গভীরতা, রো হচ্ছে তরলের ঘনত্ব। অনেকে মনে করে বস্তুর ঘনত্ব, আসলে এটা না, এটা হচ্ছে তরলের ঘনত্ব। আর জি তোমরা সকলেই জানো, অভিকর্ষজ ত্বরণ, ঠিক আছে, অভিকর্ষজ ত্বরণ ওই 9.8 তোমরা জানো। জি এর মান হচ্ছে, জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, এইচ হচ্ছে গভীরতা, কতটুকু গভীরতা সে নিমজ্জিত অবস্থায় আছে, আর রো হচ্ছে তরলের ঘনত্ব, মানে যেই তরলের মধ্যে সে নিমজ্জিত অবস্থায় আছে, যেই তরলটা তার উপরে চাপ প্রয়োগ করতেছে, ওই তরলের ঘনত্ব। চাপ ইকুয়াল পি ইকুয়াল এইচ রো জি। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো, যেহেতু সে এইচ গভীরতায় আছে, তার উপর চাপ প্রয়োগ হচ্ছে, যেহেতু চাপ আছে তার মানে কি বল আছে, যেহেতু চাপ আছে তার মানে কি বল আছে, অর্থাৎ এই বস্তুর উপর কি হইতেছে, এই বস্তুর উপর বল প্রয়োগ হচ্ছে। সেই বলটা কত? 4 নম্বরে বল, এই বলটা হচ্ছে তরলে নিমজ্জিত বস্তুর উপর প্রযুক্ত বল। বল এফ ইকুয়াল হবে এটা ভি রো জি। ভি হচ্ছে গিয়ে বস্তুর আয়তন, ভি কি বস্তুর আয়তন, বা বস্তুর যতটুকু অংশ তরলের মধ্যে আছে ওই অতটুকুর আয়তন, কারণ এটা তরলের ভিতরকার বল, তাই তরলের ভিতরে বস্তুর যতটুকু নিমজ্জিত অবস্থায় আছে ওই অতটুকুর আয়তন হবে এইটা, ঠিক আছে। ভি হচ্ছে কি বস্তুর আয়তন, ভি বস্তুর আয়তন, বস্তুর আয়তন, ঠিক আছে। আর রো তো তুমি জানোই ঘনত্ব, আর জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। এবং এই যে বলটা, এই বলটাই বেসিক্যালি প্রবণতা বল। হ্যাঁ, এই প্রবণতা বলের ব্যাখ্যাটা আমরা একটু পর দিচ্ছি, আমরা এখন আমরা যাব হচ্ছে প্রবণতা বল বা বস্তুর ভেসে থাকা, হ্যাঁ, ডুবে যাওয়া, এই জিনিসগুলিতে আমরা এখন ফোকাস করব। তো চলো আমরা একটু খেয়াল করি, এটা মনে রাখো, হ্যাঁ। আচ্ছা, এবার প্লবতা বল।
প্লবতা বল। কিছুক্ষণ আগে কিন্তু আমরা সূত্রটা দেখছি যে প্লবতা বল হচ্ছে ভি রো জি, ঠিক আছে। এবং প্লবতা বলটা কী? যদি কোনো বস্তু কোনো প্রবাহী পদার্থের মধ্যে নিমজ্জিত অবস্থায় থাকে, সেটা সম্পূর্ণ হতে পারে, আংশিকও হতে পারে, তখন ওই বস্তুর উপর প্রবাহী পদার্থের ঊর্ধ্বমুখী বল ক্রিয়া করে, উপরের দিকে একটা বল ক্রিয়া করে। ওই বলকে বলা হয় ওই প্রবাহীর প্লবতা বল। এখন প্রবাহী পদার্থ হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে বায়বীয় পদার্থ আর একটা হচ্ছে তরল পদার্থ। এই দুইটা পদার্থকে আমরা প্রবাহী পদার্থ বলি, কারণ কঠিনতর প্রবাহী পদার্থ না। যদি আমরা কোনো বস্তুকে প্রবাহী পদার্থের মধ্যে আংশিক বা সম্পূর্ণভাবে নিমজ্জিত করি, তাহলে ওই প্রবাহী পদার্থ ওই বস্তুটার উপর ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে। ওই ঊর্ধ্বমুখী বলের নামে কি? প্লবতা বল। এখন তুমি একটা জিনিস খেয়াল করো, ধরো একটা বস্তু, এটা একটা তরল পদার্থ, প্রবাহী পদার্থ, ঠিক আছে। এর মধ্যে বস্তু আছে এইরকম, এই বস্তুটা ভর হচ্ছে এম, ঠিক আছে। এই বস্তুটার ভর হচ্ছে এম। তাহলে এখন সে কিন্তু কি আছে? প্রবাহী পদার্থের মধ্যে আংশিকভাবে নিমজ্জিত অবস্থায় আছে। এই বস্তুর ওজন, যে কোনো বস্তুর ওজন অলওয়েজ নিচের দিকে কাজ করে, মানে পৃথিবীর কেন্দ্রের দিকে, কারণ এটা অভিকর্ষ বল হিসেবে কাজ করে, ঠিক আছে। এখন এই বস্তুর ওজনটা নিম্নমুখী, mg, বস্তুর ওজন নিম্নমুখী। যেহেতু এই বস্তুটা প্রবাহী পদার্থের মধ্যে আছে আংশিকভাবে, এই প্রবাহী পদার্থ এই বস্তুটার উপর কি করবে? ঊর্ধ্বমুখী একটা বল প্রয়োগ করবে। সেই ঊর্ধ্বমুখী বলটা নাম কি? প্লবতা বল। কীভাবে? ঊর্ধ্বমুখী একটা বল প্রয়োগ করবে, এইটা হচ্ছে কি প্লবতা বল, এফ। এখন তোমরা একটা জিনিস খেয়াল করো, এই যে প্লবতা বলটা সেটা হচ্ছে ঊর্ধ্বমুখী, আর বস্তুর ওজন কি? নিম্নমুখী। বল হচ্ছে ভেক্টর রাশি, এবং দুইটা কি পরস্পর বিপরীতমুখী ভেক্টর। যদি দুইটা বিপরীতমুখী ভেক্টর হয়, তাহলে একটা থেকে একটা কি হবে? বিয়োগ হবে, কারণ দিক বিপরীত। একটার দিক যদি আমি প্লাস ধরি, একটা দিক কি হবে? মাইনাস। তাহলে বস্তুর ওজনটাকে নিচের দিকে, আর প্রবতা বল কি জানি আমরা? প্রবাহীর ক্ষেত্রে প্রবতা বল কি? ঊর্ধ্বমুখী বল। তাহলে ওইটা কি? উপরের দিকে। তা দুইটা কি পরস্পর বিপরীতমুখী। বিপরীতমুখী হলে কি হবে? বিয়োগ হবে। এখন বস্তুর ওজন থেকে, ধরো বস্তুর ওজন আমি ধরতেছি এখন প্লবতা বল থেকে বেশি, তাহলে বস্তুর ওজন ডাব্লিউ, ঠিক আছে। এই ডাব্লিউ মাইনাস এফ মানে নিম্নমুখী বল থেকে ঊর্ধ্বমুখী বলটা আমি বিয়োগ দিলাম, তাইলে আমি কি পেলাম? নতুন একটা বল পাইলাম। অর্থাৎ বস্তুর ওজন থেকে, বস্তুর যে ওজনটা, বায়ুতে যে ওজন mg, ওই ওজন থেকে আমি কি করলাম? প্লবতা বলটা বিয়োগ দিলাম। তাহলে বস্তু কিছুটা ওজন হারাইলো না? বুঝতে পারছো কিনা? মানে বস্তুর ওজন, ধরো বস্তু হচ্ছে 10 কেজি, আমি বললাম বস্তুর ভর হচ্ছে 10 কেজি, তাহলে ওজন কত হবে? 10 × 9.8, কারণ mg অভিকর্ষীয় বল, তাহলে কী হবে? 98 নিউটন। 10 × 9.8 যদি আমি দিই, তাহলে কি 98 নিউটন। অর্থাৎ 98 নিউটন এই বস্তুটা নিম্নমুখী বলে আছে পৃথিবীর কেন্দ্রের দিকে। এখন তাকে আমি যদি প্রবাহী পদার্থের মধ্যে নেই, তাহলে কী হবে? প্রবাহী পদার্থটা তাকে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করবে। ধরো ঊর্ধ্বমুখী বল হচ্ছে 10 নিউটন, তাহলে 98 থেকে 10 নিউটন কি হবে? বিয়োগ হবে। কত হয়? 88 নিউটন। এখন এই বস্তুটার ওজন বা পানিতে বা প্রবাহী পদার্থের মধ্যে যাওয়ার ফলে তার ওজন কি হয়ে গেল? 88 নিউটন। তার মানে কি? সে কিছুর ওজন হারাইলো। সে কতটুক পরিমাণ ওজন হারাইলো? যতটুক পরিমাণ বিয়োগ করা হয়েছে। কতটুক পরিমাণ বিয়োগ করা হয়েছে? প্লবতা বলের সমান। তাই প্লবতা বলই হচ্ছে কি? বস্তুর হারানো ওজন। কারণ সে হচ্ছে বস্তুর ওজনের বিপরীতমুখী। বিপরীতমুখী হওয়ার কারণে কি হচ্ছে? বিয়োগ হচ্ছে। তার মানে প্লবতা বল হচ্ছে প্রবাহীর ঊর্ধ্বমুখী বল। প্রবাহী সেটা তরল হতে পারে, বায়বীয় হতে পারে। প্রবাহীর ঊর্ধ্বমুখী বল, প্রবাহীর ঊর্ধ্বমুখী বল। এই বলটাই হচ্ছে বস্তুর হারানো ওজন, কারণ এইটাই বিয়োগ যাচ্ছে।
এইটাই সমান কি বস্তুর হারানো ওজন। ঠিক আছে, এইটাই হচ্ছে বস্তুর হারানো ওজন। এখন এই যে বস্তুর হারানো ওজনটা, এইটা পরিমাপ কিভাবে করা হয় খেয়াল কর। এই যে বস্তুটা একটা প্রবাহী পদার্থের মধ্যে গেলে সে কিছুটা জায়গা দখল করে, সেই যে এতটুকু পরিমাণ জায়গা দখল করছে না প্রবাহীর মধ্যে, যে এতটুকু পরিমাণ জায়গা দখল করছে, কিন্তু সে যতটুক আয়তনের জায়গা দখল করছে অতটুক আয়তনের তরল কি হয়েছে, স্থানচ্যুত হয়ে গেছে না। মানে আমি একটা তরল, একটা গামলা পানি দ্বারা পূর্ণ আছে, এর মধ্যে যদি আমি একটা সলিড জিনিস এর মধ্যে দেই, তাহলে কি হবে, তোমার গামলার মধ্য থেকে সে তো কিছু আয়তন দখল করবে, কারণ তার তো নিজস্ব আয়তন আছে। ওই আয়তনের পানিকে কি করবে, সে সরাই দিবে। সে যেই পরিমাণ পানি সরালো, ওই পানির ওজনটাই হচ্ছে বস্তুর হারানো ওজন। অর্থাৎ আমি একটু খেয়াল করো, আমি যদি কোনো বস্তুকে প্রবাহী পদার্থের মধ্যে নিমজ্জিত করি, যতটুকুই করি না কেন, নিমজ্জিত করলে সে ওই প্রবাহী পদার্থের কিছু প্রবাহী কি করবে, স্থানচ্যুত করবে, কারণ সে তার নিজের আয়তন দিয়ে ওই জায়গাটা দখল করে নেবে। যতটুকু পরিমাণ যতটুকু পরিমাণ প্রবাহী সে কী করলো, স্থানচ্যুত করলো, সরাই দিল, অপসারিত করলো, ওই প্রবাহীর ওজনই হচ্ছে বস্তুর হারানো ওজন, বা ওই প্রবাহীর ওজনই কি প্লবতা বলের সমান। অর্থাৎ কোনো বস্তুকে যদি আমি তরলে নিমজ্জিত করি, ওই বস্তুটা পানিতে নিমজ্জিত করি, নর্মালভাবে বুঝাই তোমাদের, প্রবাহী পদার্থ হচ্ছে পানি। কোনো একটা বস্তুকে যদি আমি পানির মধ্যে নিমজ্জিত করি, তাহলে সে যেই পরিমাণ পানিকে অপসারিত করে নিজে ওই স্থানটা দখল করবে, ওই আয়তনের পানির যে ওজন, সেইটাই কি ওই বস্তুর উপর ওই তরলের ঊর্ধ্বমুখী, ওই পানির ঊর্ধ্বমুখী বল প্রবতা বলের সমান। তার মানে প্রবতা বল হচ্ছে প্রবাহীর ঊর্ধ্বমুখী বল, প্রবতা বল হচ্ছে বস্তুর হারানো ওজন, কারণ ওই ঊর্ধ্বমুখী বলটাই কি বস্তুর ওজন হারানোর জন্য দায়ী। এবং এই বস্তুর হারানো ওজনটা কার সমান হবে, বস্তু দ্বারা অপসারিত প্রবাহীর ওজন, বস্তু দ্বারা অপসারিত প্রবাহীর ওজন। বুঝাতে পারলাম কিনা আমি? একদম সিম্পল জিনিস, অল কানেক্টেড। প্লবতা বল হচ্ছে কি প্রবাহীর ঊর্ধ্বমুখী বল, ঊর্ধ্বমুখী বল মানে কি বস্তুর হারানো ওজন, বস্তুর হারানো ওজন মানে কি বস্তু ওই প্রবাহের মধ্যে যাওয়ার ফলে আংশিক বা সম্পূর্ণ যেই পরিমাণ তরলকে বা যে পরিমাণ প্রবাহীকে সে স্থানচ্যুত করছে বা অপসারিত করছে, ওই অতটুকুর ওজনের সমানই হচ্ছে এই তিনটা জিনিস। ক্লিয়ার? আচ্ছা, এখন এই জিনিসের সাথে বস্তুর ভাষা এবং ডোবা কানেক্টেড। কীরকম? প্রবাহী পদার্থের যে ঊর্ধ্বমুখী বল আছে প্রবতা বল, সেটা হচ্ছে ঊর্ধ্বমুখী উপরের দিকে, আর ওজনটা হচ্ছে কি নিচের দিকে। তাই ওজনটা সবসময় ডুবানোর জন্য কাজে দেয় আর কি। আর ঊর্ধ্বমুখী বলটা কী হয়, একটু ভাসানোর জন্য কাজে দিবে। একটু নর্মাল সেন্সে আমরা এটা চিন্তা করতে পারি। খেয়াল করো, বস্তুর ওজন যদি প্লবতা বল থেকে বেশি হয়ে যায়, বস্তুর ওজন যদি প্লবতা বল থেকে বেশি হয়ে যায়, এর মানে নিম্নমুখী বলটা যদি ঊর্ধ্বমুখী বল থেকে বেশি হয়ে যায়, সে ডুবে যাবে। একদম নর্মাল সেন্স। আর যদি বস্তুর ওজন প্রবতা বল থেকে ছোট হয়ে যায়, বা ঊর্ধ্বমুখী বলটা নিম্নমুখী বল থেকে কি বেশি হয়ে যায়, তখন সে কি ভাষা থাকবে। একদম নর্মাল সেন্স। ঠিক আছে, এটা আমরা লিখে ফেলি। বস্তুর ওজন ঠিক আছে, বস্তুর ওজন কি হবে, প্লবতা বল। প্লবতা বলটা কি বস্তু দ্বারা অপসারিত প্রবাহীর ওজন, বস্তু দ্বারা অপসারিত প্রবাহীর ওজন। এই প্লবতা বলটাই কি বস্তু দ্বারা অপসারিত প্রবাহীর ওজন। তরল হতে পারে, বায়বীয় পদার্থ হতে পারে, একই জিনিস। খেয়াল করো, বস্তুর ওজন এটা কি অলওয়েজ নিম্নমুখী, প্লবতা বল
বা ওই প্রবণতা বলের মানটা কি, বস্তু দ্বারা অপসারিত প্রবাহীর ওজন, এটা কি ঊর্ধ্বমুখী। যদি বস্তুর ওজনটা এটা থেকে বেশি হয়ে যায় তাহলে কি হবে, নিম্নে যাবে, নিচে যাবে, বস্তু ডুববে। একদম সিম্পল জিনিস, বস্তু, হ্যাঁ এখানে দিয়ে দিই, বস্তু ডুববে, সরি, বস্তু ডুবে যাবে। ঠিক আছে, বস্তু ডুবে যাবে, কারণ নিচেরটা বড়। এখন যদি হয় এই রকম যে এইটা বেড়ে গেছে, প্লবতা বলটা মানে বস্তু দ্বারা অপসারিত যে প্রবাহের ওজন আছে ওইটা কি, ওইটা বেশি, মানে কি উপরেরটা বেশি বড় আর বস্তুর ওজন কি নিম্নমুখী, ওইটা কি ছোট। তাইলে কি হবে, উপরে থাকবে বস্তু, মানে বস্তু ভাইসা থাকবে, বস্তু ভেসে থাকবে। ঠিক আছে, বস্তু ভেসে থাকবে, এই এটা একটা। ঠিক আছে, এখন তুমি যদি বলো যে আচ্ছা যদি এমন হয় যে বস্তুর ওজন এবং প্লবতা বল সমান হয়ে গেছে, মানে বস্তু দ্বারা অপসারিত প্রবাহের ওজন সমান হয়ে গেছে, ছোট বড় নাই, তখন কী হবে, তখন বস্তু যেই অবস্থায় আছে ওই সময় ওই অবস্থায় থাকবে, সে আর ডুববে না, সে যেই অবস্থায় আছে, কারণ উপরের বল এবং নিচের বল কি সমান হয়ে গেছে। সমান হওয়া মানে কি, কেউই তো বড় না, নিচেরটাও বড় না উপরেরটাও বড় না, সে কই যাবে, সে একজাক্টলি ওই জায়গায় থাকবে, এখন আর সে ডুববে না, একজাক্টলি ওই জায়গায় থাকবে। এমন যদি হয় যে বস্তু, তুমি এরকম চিন্তা করতে পারো যে বস্তু তরলের নিচে নিমজ্জিত অবস্থায় আছে, ওই সময়ে কোনো এক মেকানিজমের মাধ্যমে তুমি এই বস্তুর ওজনটা তার দ্বারা অপসারিত প্রবাহের ওজন বা প্লবতা বলের সমান করে ফেলছো, তাহলে কী হবে, সে ডুবে গিয়ে যেই জায়গায় ছিল ডুবন্ত অবস্থায় যদি তুমি এই মেকানিজমটা করতে পারো তাহলে সে কি ওই জায়গায় স্থির অবস্থা থাকবে। ঠিক আছে, এইটা কিন্তু একটা সাবমেরিনের ফান্ডামেন্টাল, যে সাবমেরিন কী করে, সাবমেরিনের ব্যাপারটা এরকম হয় যে প্লবতা বলটা আর ওই ওজনটা কী হয় সমান হয়ে যায়, তখন সে কি ওই জায়গায় স্থির অবস্থায় থাকতে পারে, মানে দুইটা সমান হয়ে গেলে সে উপরে নামবে না নিচেও নামবে না, যার যেখানে আছে একজাক্টলি তাই থাকবে, যে অবস্থায় ছিল ওই অবস্থায় থাকবে। ঠিক আছে, একদম সোজা জিনিস। বা এইটাকে আমরা আবার অন্যভাবেও দেখাতে পারি, মানে অন্যভাবে বলতে একটু অন্য থিওরিতে, যে যদি বস্তুর ঘনত্বটা প্রবাহীর ঘনত্ব, তরল হতে পারে বা বায়বীয় হতে পারে, ওর থেকে যদি বেশি হয়, মানে এইরকম আর কি, এইটার যে বস্তুর ঘনত্ব, এটা আবার আরেক থিওরি, এই থিওরিটাই ঘনত্বর মাধ্যমে দেখাচ্ছে আর কি, যে বস্তুর ঘনত্ব গ্রেটার দেন তরলের ঘনত্ব বা প্রবাহীর ঘনত্ব আর কি, একই জিনিস যদি হয় তাহলে কী হবে, বস্তুর ঘনত্ব বেশি, বস্তুর ঘনত্ব বেশি মানে কি, সে ডুববে, কী হবে, ডুব দিবে। আর যদি বস্তুর ঘনত্বটা তরলের ঘনত্ব থেকে কি ছোট হয়ে যায় তাহলে কী হবে, ভাসবে। ঠিক আছে, ভাসবে। তো নর্মালি এখন আমরা আসলে প্লবতা বল কি বা প্লবতা বলের সাথে বস্তুর ভাসা ডোবা, হ্যাঁ এইগুলি সম্পর্কটা কীভাবে আমরা দেখে ফেলছি। এখন এই প্লবতা বল কিন্তু আমরা দেখছিলাম যে এফ সমান কি ভি রো জি, এটা কিন্তু প্লবতা বলই, মানে তরলে নিমজ্জিত অবস্থায় বলটা যার তার উপর যে পরিমাণ বল প্রযুক্ত হয়, এখানে ভি এর জায়গায় আমরা এইচ লিখতে পারি, এইচ রো জি। এইচটা কি তুমি আগে থেকেই জানো, চাপের ক্ষেত্রে দেখছো যে সে কতটুকু গভীরতায় নিমজ্জিত অবস্থা আছে, ডুবে আছে সেইটা। আর এ হচ্ছে বস্তুর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আর এই যে এইচ, এই দুইটা গুণ দিলে আমরা কি পাই, আয়তন পাই। ঠিক আছে, এই দুইটা গুণ দিলে আমরা কি পাচ্ছি, এখানে আয়তন পাচ্ছি। ক্লিয়ার? ঠিক আছে, অর্থাৎ আমরা প্লবতা বলের একটা সূত্র দেখলাম, এগুলি তোমার বুঝলামই বেসিক, যে এফ ইজিক্যাল টু ভি রোজি, ভিকে আমরা কী হিসাবে দেখাতে পারি, এ এইচ রোজি, এ এইচ মানে হচ্ছে ক্ষেত্রফল আর এটা হচ্ছে গভীরতা বা উচ্চতা হিসেবে, দৈর্ঘ্য হিসেবে আমরা কল্পনা করতে পারি, ক্ষেত্রফলের সাথে দৈর্ঘ্য গুণ দিলে কী হয়, আয়তন হয়। তার মানে ভি রোজি এবং এ এইচ রোজি একই জিনিস, যখন যেটা দেওয়া থাকবে আমরা সেটা অ্যাপ্লাই করব। আচ্ছা, এটা গেল। এখন আমরা যাবো হচ্ছে প্যাসকেলের সূত্রে। হ্যাঁ, প্যাসকেলের সূত্র, প্যাসকেল কি বলছে, প্যাসকেল বলছে
আবদ্ধ প্রবাহীর মধ্যে যদি আমরা বাইরে থেকে বল প্রয়োগ করি বা বাইরে থেকে চাপ প্রয়োগ করি, তাহলে ওই চাপটা আবদ্ধ প্রবাহীর সব ক্ষেত্রে সমানভাবে সঞ্চালিত হবে। এই কথা খুব গুরুত্বপূর্ণ। যে ধরো এইরকম ঘটনা, একটা আবদ্ধ পাত্র আছে এখানে, আবদ্ধ সিস্টেম। হ্যাঁ, আবদ্ধ সিস্টেমের মধ্যে আমি কি করব, যেই প্রবাহীটা আছে এর মধ্যে চাপ প্রয়োগ করব। ওই চাপটা এই আবদ্ধ পাত্রের গায়ে সমানভাবে ওই চাপটা সঞ্চালিত হবে এবং লম্বভাবে প্রয়োগ হবে। তাহলে চাপের পরিমাণ কী হবে? সেম পরিমাণ। এখানে যেই চাপ প্রয়োগ করব সব জায়গায় কী হবে? পাত্রের গায়ে ঠিক একই পরিমাণ চাপ প্রয়োগ হবে। এটা একটা আবদ্ধ পাত্র। এখানে ধরো একটা প্রবাহী আছে, তরল পদার্থ আমি ধরলাম, তরল পদার্থ আছে এখানে, ঠিক আছে? এখানে তরল পদার্থ আছে। এইখানে একটা পিস্টন আছে, এখানে একটা পিস্টন আছে, একটা পিস্টন, গোলাকার পিস্টন কিন্তু, হ্যাঁ, এটা দেখা যাচ্ছে না। ক্ষেত্রফলটা এই যে প্রস্থচ্ছেদ যেটা, ওইটা হচ্ছে গোলাকার। আচ্ছা, এখন এর মধ্যে আমি এফ বল প্রয়োগ করছি। কি বল? এফ বল প্রয়োগ করছি। এফ বল প্রয়োগ করলে সে কী হবে? যে এই জায়গায় যে তরলগুলি ছিল, সে নিচে এদেরকে কী হবে? ধাক্কা দিবে। ধাক্কা দিয়ে সে ধরো এখানে আসলো, ঠিক আছে? সে নিচে ধাক্কা দিয়ে এইখানে আসলো, উপর থেকে চাপ প্রয়োগ করছি আমি, হ্যাঁ, বল প্রয়োগ করছি। তো এই পিস্টনটা কি এই জায়গা থেকে এইখানে আইসা পড়লো। সে কি করলো? এইখানে যে তরলগুলি ছিল তাকে কি করলো? ধাক্কা দিল। ধাক্কা দিয়ে সে কী করলো? এদের উপর এই বরাবর চাপ প্রয়োগ করলো। এখন তরলগুলি কী করবে? এই জায়গা থেকে সরে, কারণ পিস্টন তো তাদের জায়গা দখল করে নিছে, মানে এই আয়তনের জায়গাটা পিস্টনটা দখল করে নিছে। তাহলে এই আয়তনের পানিগুলি কি করবে? এই আয়তনের পানিগুলি এইভাবে প্রবাহিত হবে, এইভাবে প্রবাহিত হবে, নিচের দিকে প্রবাহিত হবে। প্রবাহিত হয়ে সে এই জায়গায় যে একটা বড় পিস্টন ছিল, এখানে একটা পিস্টন আছে, ঠিক আছে? এখানে একটা পিস্টন আছে। এই পিস্টনের উপর দিকে সে বল প্রয়োগ করবে। তখন এই পিস্টনটা একটু উপর দিকে উঠে যাবে। কেন উপর দিকে উঠবে? কারণ তুমি এইখানে বদ্ধ পাত্র, এখানে তুমি চাপ প্রয়োগ করছো, বল প্রয়োগ করছো। বল প্রয়োগ করার ফলে এই পিস্টনটা নিচে নেমে আসছে। এইখানে কি ছিল? এতটুকু জায়গার মধ্যে পানি ছিল। এই পানি এখন কোথায় যাবে? পানি যাওয়ার তো জায়গা থাকতে হবে। সে কী করলো? এই পানিগুলি সরে নিচে দিয়ে এখান দিয়ে আস্তে আস্তে গিয়ে এর উপর উঠে গেল। মানে ওই পানিটাই, এই এতটুকু আয়তনের পানিটাই এই বরাবর উপর দিকে উঠে গেল। অর্থাৎ এইখানে যেই আয়তনের পানি ছিল, ঠিক সেম আয়তনের পানি এইখানে তার জায়গাটা দখল করলো উপরে উঠে। তার মানে এইখানে যতটুকু আয়তনের পানিকে তুমি অপসারণ করছো, ঠিক অতটুকু পরিমাণ আয়তনের পানি কি উপরের দিকে উঠছে। ঘটনাকে আমি বুঝাতে পারলাম? তার মানে এইখানে এতটুকু আয়তন যা, এইখানে আয়তন কি সেম। যতটুকু আয়তনের পানি নিচে গেছে, ধাক্কা দিছি, ঠিক অতটুকুর পানি কি উপরে উঠছে। তার মানে এতটুকুর আয়তন আর এই এতটুকুর আয়তন কি সেম। কারণ সেম পানি এখান থেকে এই এতটুকু আয়তনের নাইমা এইখানে অতটুকু আয়তনের উপরে উঠছে। তার মানে কি দুইটার আয়তন কি সেম। আচ্ছা, এখন আমি বললাম যে এটা F1 চাপ প্রয়োগ বল প্রয়োগ করছিলাম। এইখানে যখন নিচ থেকে উপরে যাচ্ছে তখন কি হচ্ছে? ঊর্ধ্বমুখী একটা বল পাচ্ছে, ওইটা হচ্ছে F2, 2 নাম্বার পিস্টনের ক্ষেত্রে, যার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা বড়। এখানে কিন্তু ক্ষেত্রফল বড়। এইটার ক্ষেত্রফল আমি ধরলাম হচ্ছে A1, আর এইটার হচ্ছে A2, ঠিক আছে? আচ্ছা, এখন আমি চাপ প্রয়োগ করে, এই বল প্রয়োগ করে এই যে পিস্টনটা, তাকে আমি কি করছি? স্মরণ ঘটাইছি। তার স্মরণ কতটুকু? L1। তার স্মরণ যে এতটুকু হচ্ছে কি L1। তাহলে এর স্মরণ উপর দিকে, এই স্মরণ হচ্ছে নিচের দিকে, এই স্মরণ উপর দিকে কতটুকু বললাম? L2, এই যে এতটুকু স্মরণ, ঠিক আছে? আচ্ছা, এখন আমি এইখানে যে বলটা প্রয়োগ করছি, বল প্রয়োগ করে গিয়ে আমি একটা জিনিসের স্মরণ ঘটাইছি না? বল প্রয়োগের স্মরণ হলে কি হয়? কাজ হয়। আমি বললাম এই পিস্টনে কাজ হচ্ছে W1, প্রথম পিস্টনে, হ্যাঁ, আর এইখানে কি কাজ হচ্ছে W2, হ্যাঁ। তো এই যে W2 এবং W1 কাজ হইল আর কি। তো
তাহলে আমরা এই জিনিসটা আরেকটু খেয়াল করি। যে এখানে কি হইতেছে, তোমার আবদ্ধ পাত্রে এটা হচ্ছে ক্ষুদ্র প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট একটা নল, আর এটা হচ্ছে বৃহৎ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট একটা নল। এইখানে একটা পিস্টন আছে, এখানে আমি F1 বল প্রয়োগ করলাম। F1 বল প্রয়োগ করলে এই পিস্টনটা নিচে নামলো, L1 দূরত্ব অতিক্রম করলো এবং V1 আয়তনের পানিকে নিচের দিকে ধাক্কা দিয়ে ওই জায়গায় উপরের দিকে উঠাই দিল। ঠিক আছে, এই আয়তনকে আমি কী দিলাম V2 এবং সরণ কতটুকু L2 এবং ঊর্ধ্বমুখী বলটা কি F2। তাহলে এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে A1 আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে A2। এইখানে বল প্রয়োগের সরণ ঘটাই আমি কি করছি, কাজ করছি W1। এখানে বল ঊর্ধ্বমুখী এবং সরণ কি L2, তাহলে কাজ হচ্ছে কি W2। ক্লিয়ার? আচ্ছা, এখন প্যাসকেল বলতেছে যে এইখানে যেই পরিমাণ চাপ আমি প্রয়োগ করছি এই চাপটা সমভাবে সব জায়গায় সঞ্চালিত হবে। তাহলে এই জায়গার যেই চাপ P1, এইখানের যে চাপ, হ্যাঁ এইখানের যে চাপ P1 আর এইখানের চাপ কি P2, দুইটা পরস্পর কি সমান। এটা হচ্ছে প্যাসকেলের সূত্র। তাহলে আমি লিখতে পারি যে P1 সমান কি P2। এখন P1 সমান যদি P2 হয় তাহলে P1 মানে কি, প্রথম ক্ষুদ্র পিস্টনের মধ্যে চাপ মানে কি বল বাই ক্ষেত্রফল। এইখানে বল হচ্ছে F1 আর ক্ষেত্রফল কি A1, আর P2 হচ্ছে 2 নাম্বার পিস্টনের চাপ। 2 নাম্বার পিস্টনের বল কত F2 আর ক্ষেত্রফল কত A2। এটা আমরা পেলাম। এখন তুমি একটা জিনিস খেয়াল করো, আমি যদি A2কে এই কোনাকুনি উপরে নিয়ে যাই A2 আর নিচে তো এখানে A1 আছেই, এটা এখানে গেল আর এটা কি এখানে চলে আসলো, তাহলে F2/F1। তাহলে আমার সূত্রটা কিন্তু এইরকম দাঁড়ায়, দেখো এই মানে কি A2/A1 সমান F2/F1। এটাকে আমি এইভাবে লিখতে পারি, F2/F1 সমান হচ্ছে A2/A1। অর্থাৎ বল প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সমানুপাতিক। দেখো এখানে 2, এই 2 উপরে 2 উপরে, 1 নিচে 1 নিচে, হ্যাঁ পারস্পরিক সমানুপাতিক একটা সম্পর্ক। তাহলে F2/F1 সমান কি A2/A1। এইটা একটা প্যাসকেলের সূত্রের মাধ্যমে আমরা একটা সূত্র পেলাম, এই লজিক পেলাম আর কি, যে এইভাবে করা যায়। তারপরে আরেকটা জিনিস এখানে আছে, আরেকটা জিনিস কি, যে আমি এইখানে যতটুক পরিমাণ আয়তনের পানিকে সরাইছি ঠিক ওই তো টুক পরিমাণ আয়তনের পানি কি উপরের দিকে উঠছে, যতটুককে নিচে নামাইছি ততটুকু কি উপরে উঠছে। তাহলে V1 সমান V2, V1 সমান V2। ঠিক আছে, V1 কি আয়তন, আয়তন মানে কি আমি বলছি আগেই ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য। ক্ষেত্রফলটা কি A1, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে কি A1, এই দৈর্ঘ্যটা কি সরণটা ওটা হচ্ছে কি L1, আর এর ক্ষেত্রে কি ক্ষেত্রফল কি A2, দৈর্ঘ্যটা কি বা সরণটা কি L2। এটা আরেকটা জিনিস। ঠিক আছে, এখন আরেকটা এখনো বাকি আছে, ওটা হচ্ছে যে আমি এইখানে যেই পরিমাণ কাজ করছি ওইখানে ঠিক সেই পরিমাণ কাজ পাবো। কেন? কারণ শক্তির সংরক্ষণশীলতা নীতি এটাই বলে যে আমি এইখানে যেই পরিমাণ কাজ করছি ওইখানে কি এক্স্যাক্টলি ওই সমান পরিমাণ কাজ আমার পাওয়া লাগবে, ওই শক্তিটাই আমি পাবো। শক্তির কোনো এখানে কী হবে না, উদ্ভব হবে না। শক্তির সংরক্ষণশীলতা নীতি অনুযায়ী এইটাই হচ্ছে জিনিস, যে আমি যেই শক্তিটা প্রয়োগ করতেছি ওই শক্তিটা ওইখানে এক্স্যাক্টলি পাবো আমি। তাহলে W1 সমান কি W2। কাজ মানে কি বল ইন্টু সরণ। এই যে এইখানে প্রথম পিস্টনে বলটা কি F1, সরণটা কি L1, আর দ্বিতীয় পিস্টনে F2, সরণ কি L2। এইটা আরেকটা সূত্র। এগুলি মুখস্থ করার দরকার নেই, তুমি জাস্ট মেইন জিনিসগুলি মনে রাখবে। মেইন জিনিস কি, প্যাসকেলের সূত্র অনুযায়ী প্রথম পিস্টনের চাপ দ্বিতীয় পিস্টনের চাপ সমান, দ্বিতীয় পিস্টনের সব জায়গায় চাপ সমান হবে, সমভাবে সঞ্চালিত হবে। আর যেই পরিমাণ যে আয়তনের পানিকে সে স্থানচ্যুত করবে নিচের দিকে নামাবে, ঠিক ওই আয়তনের পানি কি উপরের দিকে উঠবে, তাহলে V1 সমান V2। আমি এখানে যে পরিমাণ কাজ করছি প্রথম পিস্টনে যে পরিমাণ কাজ দ্বিতীয় পিস্টনে কি ওই এক্স্যাক্টলি ওই পরিমাণই কাজই পাবো, তাহলে W1 সমান কি W2। আশা করি তোমরা এগুলো বুঝতে পারছো, একদম সিম্পল জিনিস, একটার সাথে কানেক্টেড কিন্তু। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা দেখব পীড়ন এবং বিকৃতি।
হ্যাঁ, পীড়ন এবং বিকৃতি জাতীয় জিনিস বা হুকের সূত্র, স্থিতিস্থাপকতা, হ্যাঁ, এই জিনিসগুলি দেখবো আমরা। পীড়ন সমানুপাতিক বিকৃতি। আগে আমরা পীড়নটা জানি। পীড়ন কি? পীড়ন হচ্ছে গিয়ে ওই চাপই, মানে একক ক্ষেত্রফলে ওই বিকৃতির তোমার বিপরীতে যেই বলটা উদ্ভব হয় আর কি, বাধা প্রদানকারী বল, ওই এত কঠিন যাওয়ার দরকার নেই, সেটা মনে রাখো যে পীড়ন মান হচ্ছে চাপই। পীড়ন মান হচ্ছে একক ক্ষেত্রফলে বাধা প্রদানকারী উদ্ভূত বল। মানে আমি যদি কোনো একটা বস্তুর মধ্যে বল প্রয়োগ করি, তাহলে ওই বস্তুটা কী হবে? অবস্থার পরিবর্তন ঘটবে। ঠিক আছে? ওই অবস্থার পরিবর্তন যখন ঘটবে, ওই অবস্থার পরিবর্তন ঘটার সাথে ওই বস্তুর ভিতরে আমি যে বলটা প্রয়োগ করছি তার বিপরীতে একটা বল উদ্ভব হবে। ঠিক আছে? ওই একক ক্ষেত্রফলে উদ্ভূত বাধা প্রদানকারী বল কী বলা হয়? পীড়ন। ঠিক আছে? এবং আমি এইটাকে আসলে স্থিতিস্থাপকতার সাথে সম্পর্ক করা যায় যে একটা বস্তুর উপর যখন আমি বল প্রয়োগ করি এবং বল তার একটা বিকৃতি হয়, বল ছেড়ে দিলে সে আগের অবস্থানে যদি ফিরে যায়, তখন এটাকে কি এই ধর্মটাকে কী বলা হয়? স্থিতিস্থাপকতা। যেমন আমি এখানে বল প্রয়োগ করলাম, দেখো আমার হাত আগে যেমন ছিল এখন কী হয়েছে? সে কিন্তু বিকৃতি হয়ে গেছে, একটু উঁচু হয়ে গেছে। আমি বলটা ছেড়ে দিলাম, দেখো সে আগের অবস্থায় চলে গেছে। মানে কি? তার মধ্যে একটা স্থিতিস্থাপকতা ধর্ম আছে। এইটা তুমি তোমাদের দাদা এবং নানা নানি দাদা দাদির মধ্যে পাবে না। ওনাদের চামড়া যদি একটু বল প্রয়োগ করো, বিকৃতি হবে, ছেড়ে দেওয়ার পরে কিন্তু ওই চামড়াটা একদম একজ্যাক্টলি আগের অবস্থান যাবে না, একটু একটু ভাজ অবস্থা থেকে যাবে। কারণ বয়সের সাথে তোমার চামড়ার স্থিতিস্থাপকতার ধর্ম কমে যায় আর কি। ঠিক আছে? তো এখন পীড়ন কি? পীড়ন হচ্ছে F/A, মানে একক ক্ষেত্রফলে বাধা প্রদানকারী বল। ওই চাপ, কারণ চাপ মানে কি? বল বাই ক্ষেত্রফল, একই জিনিস। আর বিকৃতি কি? বিকৃতি শব্দটা শুনলে কী মনে হয়? বিকৃতি শব্দটা শুনলে মনে হয় যে আগে যেই রকম ছিল এখন সে ওই রকম নাই, তার কিছুটা পরিবর্তন হয়েছে। ঠিক আছে? সেটা তোমার বাড়তেও পারে, বাড়ার দিকে যেতে পারে, কমার দিকে যেতে পারে, মানে জাস্ট পরিবর্তন হয়েছে। বিকৃতিটা শুনলেই আমার মনে হয় যে আগে এরকম ছিল, এখন একটু খারাপ হয়ে গেছে, বা এখন একটু ভালো হয়ে গেছে। মানে হচ্ছে তার আগের অবস্থা থেকে তার বর্তমান অবস্থার পরিবর্তন করছে। কিন্তু ফিজিক্সের ভাষায় আমরা বিকৃতি বলতে বুঝাই যে যতটুকু পরিবর্তন হয়েছে ওই পরিবর্তনটাকে আগের সাপেক্ষে তুলনা করি, আগের সাপেক্ষে তুলনা করি। যেমন ধরো আমার কাছে 10 মিটারের একটা রাবারের তার আছে, ওই তারটারে আমি কী করলাম? বল প্রয়োগ করলাম, মানে টান দিলাম। ঠিক আছে? সে লম্বায় বৃদ্ধি পাইল, বৃদ্ধি পাইয়া পুরা তারটা হইল কি? 12 মিটার। প্রথমে ছিল কি? 10 মিটার, পরে কি হইল? 12 মিটার। তাহলে বাড়ছে কতটুকু? 2 মিটার। বাড়ছে কতটুকু? 2 মিটার। এই 2 মিটারকে তুমি আগের অবস্থার সাথে তুলনা করবা, আগের অবস্থার সাপেক্ষে তুলনা করবা। যার সাপেক্ষে তুলনা করা হয় সে অলওয়েজ নিচে বসে। তাহলে আমি আগের অবস্থাটা কি? 10 মিটার, তা 10 কী হবে? নিচে বসবে। তাহলে 10 মিটার বা আদি অবস্থার সাপেক্ষে তার অবস্থার পরিবর্তনকেই বলা হয় কি? বিকৃতি। আদি অবস্থার সাপেক্ষে তার অবস্থার যে বর্তমান পরিবর্তনটা, এইটাকেই কি বলা হয়? বিকৃতি। তার মানে বিকৃতি হচ্ছে অবস্থার পরিবর্তন ভাগ আদি অবস্থা। আদি অবস্থার সাপেক্ষে অবস্থার পরিবর্তন কি বলা হয়? বিকৃতি। যেমন একটা উদাহরণ ধরো, এইখানে একটা তার আছে। ঠিক আছে? এই তারটা আমি বললাম, এই তারের দৈর্ঘ্য হচ্ছে এল নট দিয়ে আমি প্রকাশ করলাম। তারের দৈর্ঘ্য হচ্ছে এল নট। এইখানে আমি একটা ভার দিয়ে দিলাম, মানে একটা বস্তু ঝুলাই দিলাম, এম ভরের একটা বস্তু ঝুলাই দিলাম। তাহলে এম ভরের একটা বস্তুর কি ওজন আছে? mg। এই ওজনটা কি? নিম্নমুখী। তাহলে এই তারটা কি? একটু প্রসারিত হয়ে গিয়ে নিচের দিকে আসবে না? নিচের দিকে এই এমটা চলে যাবে না? তার মানে এই তারটা কি? এল নোট থেকে প্রসারিত হয়ে এখানে চলে আসলো। এখন এই পুরাটার দৈর্ঘ্য ধরো হচ্ছে এল।
প্রসারিত অবস্থায়, পরিবর্তিত অবস্থায়। তাহলে এতটুক কি তার পরিবর্তন হয়েছে না, মানে এতটুক দৈর্ঘ্য তার বাড়ছে না, তাহলে এইটা কি এল মাইনাস এল নট না, এল মাইনাস এল নট। তাহলে বিকৃতিটা কি হবে, এই যে বিকৃতি এইটা হবে অবস্থার পরিবর্তন কতটুক, এইটা এল মাইনাস এল নট, আদি অবস্থা কি আগেরটা এল নট, আদি অবস্থার সাপেক্ষে অবস্থার পরিবর্তন হচ্ছে বিকৃতি। বা এইটাকে আমি এইভাবে প্রকাশ করতে পারি যে আদি অবস্থা বড় হাতের এল আর অবস্থার পরিবর্তন হচ্ছে ছোট হাতের, এইকে আমরা ছোট হাতের এল ধরো এটাকে প্রকাশ করতে পারি এল বাই এল। এল কি অবস্থার পরিবর্তন, এই এলটা কি আদি অবস্থা, মানে একদম প্রাথমিকে তার দৈর্ঘ্যটা বা আয়তনটা বা ক্ষেত্রফলটা কীরকম ছিল এইটা। তো এটা হচ্ছে বিকৃতি। ঠিক আছে, এখন হুক সাহেব বলছেন যে পীড়ন সমানুপাতিক বিকৃতি, বুঝেই গেছো, যত বেশি পীড়ন হবে, আমরা এই পীড়নটা আসলে প্রমিত বাংলা, হ্যাঁ খাস বাংলা আমরা কী বলি, আধুনিক জেনজি পোলাবান কী বলে, প্যারায় আসি, প্রচুর প্যারায়, প্যারা মানে চাপে আসি আর কি, হ্যাঁ পীড়নকে তারা প্যারা বলে আধুনিক বাংলা। তো এই যে প্যারাটা, যত বেশি প্যারায় আসি তত বেশি কি, মানে এটা বিকৃতি অবস্থার মধ্যে আসি আর কি, হ্যাঁ যত প্যারা বাড়বে তত বিকৃতিটা বাড়বে আর কি। তো হুক সাহেব বলতেছিল যে পীড়ন সমানুপাতিক বিকৃতি, পীড়ন বাড়লে বিকৃতি বাড়বে বা বিকৃতি বাড়লে পীড়ন বাড়বে, পীড়ন কমলে বিকৃতি কমবে, প্যারায় কম থাকলে কী হবে বিকৃতিটা কম হবে, ভালো লাগবে আর কি, হ্যাঁ বর্তমান অবস্থার ভাষায়। তো হুকের সূত্রটা হচ্ছে এইরকম, হুকের সূত্র পীড়ন সমানুপাতিক বিকৃতি, পীড়ন সমানুপাতিক বিকৃতি। সমানুপাতিক চিহ্ন থেকে যদি সমান চিহ্ন আনতে হয় তাহলে আমাকে একটা সমানুপাতিক ধ্রুবক দিতে হয় এখানে, ধ্রুবক বিকৃতি। ঠিক আছে, আচ্ছা পীড়ন সমানুপাতিক বিকৃতি, সমানুপাত থেকে যদি সমান আনতে চাই তাহলে এখানে একটা কি বসবে, গুণাঙ্ক বা ধ্রুবক বসবে। এইটাকে আমরা বলি স্থিতিস্থাপক গুণাঙ্ক, কারণ স্থিতিস্থাপকের সীমার মধ্যে এটা হইতেছে। তাহলে পীড়ন সমান স্থিতিস্থাপক গুণাঙ্ক, মানে এইটাই হচ্ছে বেসিক্যালি ধ্রুবকটা, একই জিনিস, এইটা একই জিনিস, ইন্টু হচ্ছে বিকৃতি। ঠিক আছে, ইন্টু বিকৃতি। আচ্ছা এখন খেয়াল করো, আমি যদি বিকৃতিটাকে গুণাকার আছে এখানে নিয়ে আসি তাহলে কি হয়, পীড়ন বাই বিকৃতি হয়। তাহলে পীড়ন বাই বিকৃতি সমান কি স্থিতিস্থাপক গুণাঙ্ক, আমি এটা লিখতে পারি এখানে যে স্থিতিস্থাপক গুণাঙ্ক সমান পীড়ন বাই বিকৃতি। এখন এই স্থিতিস্থাপক গুণাঙ্কটা যদি দৈর্ঘ্য বিকৃতি ধরি, দৈর্ঘ্যের ক্ষেত্রে তো এটা ইয়ংস গুণাঙ্ক বলা হয় এটাকে, হ্যাঁ ইয়ংস গুণাঙ্ক বা ইয়ংস মডুলাস বলা হয়, ওয়াই দ্বারা প্রকাশ করা হয় এটাকে যদি দৈর্ঘ্যের ক্ষেত্রে হয়। তো দৈর্ঘ্যের ক্ষেত্রে কি পীড়ন কি এফ বাই এ। ঠিক আছে, আচ্ছা এফ বাই এ হচ্ছে তোমার পীড়ন, আর বিকৃতি কি, বিকৃতি হচ্ছে দৈর্ঘ্যের পরিবর্তন আর নিচে কি আদি দৈর্ঘ্য, সিম্পল জিনিস, পীড়ন বাই বিকৃতি। এইটারা অনেকে মুখস্থ করে, এটার এই যে দেখো এফ বাই এ আছে, গুণ আকার করলে এটা কি, যেহেতু ভাগ আছে তো গুণের নিতে গেলে এটা উল্টো হয়ে যাবে না, এল বাই ছোট হাতের এল কি আসলো এফ বাই এল এ ইন্টু এল। তো পোলাপান এইটা সারা জীবন মুখস্থ করে, মুখস্থ করার কিচ্ছু নাই। স্থিতিস্থাপক গুণাঙ্ক হচ্ছে পীড়ন বাই বিকৃতি। এখন ওই স্থিতিস্থাপক গুণাঙ্কটা পীড়ন বিকৃতি যদি দৈর্ঘ্যের হিসাবে হয় তাহলে সেটা কি, ওটাকে আমরা কি বলি ইয়ংস গুণাঙ্ক বা ইয়ংস মডুলাস বলি, ইয়ং সাহেব এটা বলছিল আর কি। তাহলে পীড়নটা কি এফ বাই এ, বিকৃতি কি দৈর্ঘ্যের পরিবর্তন নিচে আদি দৈর্ঘ্য, তারপর তুমি এটা বের করে নিবা, মুখস্থ করার কিছু নাই। এখন যদি আয়তনের ক্ষেত্রে হয়, যদি আয়তনের ক্ষেত্রে হয় তাইলে কী হবে, আয়তনের ক্ষেত্রে হলে স্থিতিস্থাপক গুণাঙ্কটা হচ্ছে বি দ্বারা প্রকাশ করা হয়, এখানে ওয়াই দ্বারা প্রকাশ করতেছে স্থিতিস্থাপক গুণাঙ্ক, আর আয়তনের ক্ষেত্রে তোমার বি দ্বারা প্রকাশ করতেছে। আচ্ছা তাহলে কী হবে, ওই একই জিনিস পীড়ন বাই বিকৃতি, আয়তনের বিকৃতি। আচ্ছা আয়তন মানে কি, ভি দ্বারা প্রকাশ করতেছে, এটা কি আদি আয়তন, আর এটা কি আয়তনের পরিবর্তন, একই জিনিস, একদম সিম্পল জিনিস, উপরে পীড়ন নিচে বিকৃতি,
কার বিকৃতি? আয়তন বিকৃতি। আয়তন বিকৃতি মানে কি? আয়তনের পরিবর্তন। আর নিচে কি? আদি আয়তন। দৈর্ঘ্যের বিকৃতি মানে কি? দৈর্ঘ্যের পরিবর্তন ভাগ আদি দৈর্ঘ্য। ক্ষেত্রফলের বিকৃতি মানে কি? ক্ষেত্রফলের পরিবর্তন ভাগ আদি ক্ষেত্রফল। মনের বিকৃতি মানে কি? মনের পরিবর্তন ভাগ আদি মন। ঠিক আছে, এই সূত্রগুলি দিয়ে আমাদের পরবর্তী সকল ধরনের বোর্ড কোশ্চেন আমরা সলভ করব। তো আশা করি তোমরা আমার ধারাবাহিক লেকচারগুলি দেখবে এবং তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি আমি। তো এখানেই ধন্যবাদ। আসসালামু আলাইকুম।